বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে বিএনপির সরকার নতুন একজন গভর্নর নিয়োগ দিয়েছেন। বেশ ভালো কথা। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এখন তাদের। তাই তাদের কাছে যেই সেক্টরে যাকে উপযুক্ত মনে হয় তারা নিয়োগ দিচ্ছে। অলরেডি অনেক সেক্টরে তাদের পছন্দ মতো তারা নিয়োগ দিয়েছে, ভবিষ্যতে আরো দিবে। তো এই যে নিয়োগ তারা দিচ্ছে তাদের পছন্দ মতো ব্যক্তিকে, এখানে কি কি ক্রাইটেরিয়া তারা ফলো করতেছে, প্যারামিটার কি দাঁড় করিয়েছে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্যতম প্যারামিটার হিসাবে তারা যেটা বিবেচনা করতেছে সেটা হলো যে তাদের দলের লোক কিনা, তাদের দলের আস্থাভাজন ব্যক্তি কিনা। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও মনে হয় ওই সেম প্যারামিটারই তারা দাঁড় করিয়েছে, দলের লোক, দলের আস্থাভাজন ব্যক্তি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ আর অন্যান্য সেক্টরের পদগুলো কি সেম সেম ভ্যালু ক্রিয়েট করে? মানে বিএনপি কি অলরেডি সেম ভ্যালু হিসাবেই দেখতেছে? বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, মানে সবগুলো ব্যাংকের পরিচালক বা সবগুলো ব্যাংকের ব্যাংক। আর একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক হলো ওই রাষ্ট্রের অর্থনৈতিক খাতের একটা মূল স্তম্ভ। একটা রাষ্ট্রের অর্থনৈতিক খাত যদি অস্থিতিশীল হয়ে পড়ে, নড়বড় হয়ে পড়ে, একটা সরকারের গদিও কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে। এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টরের মূল স্তম্ভ বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, সেই ব্যাংকের গভর্নর নিয়োগ দিচ্ছে বিএনপি দলীয়করণের দৃষ্টিকোণ থেকে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আমরা যেটা দেখলাম যে ডক্টর ইউনূসের যে গভর্নর ছিলেন আহসান মনসুর সাহেব তার বিদায় জানিয়েছেন। কিন্তু বিদায়টা এভাবে জানাতে হলো কেন? বিদায় জানানোরও তো একটা শিষ্টাচার আছে, একটা নিয়ম আছে। নিয়ম মেনে তাকে বিদায় জানিয়ে নতুনকে আপনারা বরণ করে নিতেন না, তাকে বিদায় জানাতে হবে মব করে। মানে বিএনপির যারা এই বাংলাদেশ ব্যাংকে রয়েছে কর্মকর্তা কর্মচারী, মানে তাদের ভিতরে এত তাড়াহুড়োটা কিসের যে নতুন করে বরণ করে নেয়ার জন্য আগের যিনি ছিলেন তাকে সম্মান জানানো যাবে না, তাকে অপমানিত লাঞ্ছিত করে তারপরে বিদায় দিতে হবে? মানে এত অধৈর্য হয়ে উঠেছেন কেন বিএনপির লোকজন? এরপরে যা হলো, নতুন যাকে নিয়ে আসা হয়েছে তার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তার নাম হলো মোস্তাকুর রহমান। তিনি হেরা সোয়েটার্স এর ব্যবস্থাপনা পরিচালক, মানে সোয়েটার্স ফ্যাক্টরির মালিক বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেসের সাথে জড়িত। তো বাংলাদেশে এই নতুন নজির স্থাপন করলো যে একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের। মানে এটা শুধু বাংলাদেশে নজির স্থাপন হয়নি, মানে বিশ্বের আর কোনো দেশে এমন ইতিহাস আছে কিনা আমি জানি না যে অর্থনীতিবিদ, ব্যাংকার বা আমলা ব্যতীত একজন ব্যবসায়ীকে ধরে এনে সেই দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পদে তারা বসিয়েছে, আমার জানা নেই। তো এর আরো পরিচয় আছে। পরিচয় কি? তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত বা বিএনপির রাজনৈতিক ব্যক্তি হিসাবে বিশ্বস্ত ব্যক্তি। এই যে নির্বাচন গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি। তার আরো একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো 89 কোটি টাকার খেলাপি ঋণ তার বিরুদ্ধে বা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তো একজন খেলাপি ঋণকে ধরে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বানিয়ে দিয়েছে বিএনপির সরকার। বিশ্বের আর কোন রাষ্ট্রে এই ইতিহাস আছে কিনা যে খেলাপি ঋণী যিনি তাকে গভর্নর বানানো হয়, আমার অন্তত জানা নেই। এই বিষয়ে আবার দেখেছি অনেকে অতিরিক্ত মাত্রার আনন্দিত হয়েছে। তারা বলছে যে আহসান এইচ মনসুরের হাত থেকে যে ব্যাংকিং খাত রেহাই পেয়েছে এটাই আপাতত সবচেয়ে বড় সুখবর। ভাই, কাউকে বিদায়ের মধ্য দিয়ে এত আনন্দিত হতে যাইয়েন না, এত লাফাইয়েন না। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকারের বিদায়ের মধ্য দিয়েও আমরা আনন্দিত হয়ে দেখেছিলাম কোন কচুটা হয়েছে। দেশ ডক্টর ইউনূসের সরকার স্বর্গে না নিয়ে নরকে পাঠিয়ে দিয়েছে। তো এই যে আনন্দিত হচ্ছেন এই মনসুরের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, চলুন আমরা সেটাও একটু দেখি। বলা হচ্ছে দুবাইয়ে মেয়ের নামে প্রায় ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনেছে। ব্যাংক ব্যাংক ঋণের সুদের হার ১২ থেকে ১৬% নিয়ে গেছে। এখনো চড়া মুদ্রাস্ফীতি, খেলাপি ঋণ বেড়ে ৩৬% হয়েছে। আলোর মুখ দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংকগুলো। ১৪ মাসে ১০০ দিন বিদেশে সফর করেছে। আরো এটসেট্রা এটসেট্রা ধরে নিলাম, অনেক অনেক অভিযোগ রয়েছে। বাট এটাও তো ভেবে দেখতে হবে যে এই মনসুর সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বটা কোন সময় নিয়েছিল।
যেই সময়ে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে, একটা নাজেহাল পরিস্থিতিতে ছিল। আওয়ামী লীগের সরকারের শেষের দিকে ব্যাংকিং সেক্টরগুলো তো এমনিতেই নাজেহালে ছিল। আওয়ামী লীগের যে দরবেশ বাবারা, রাঘব বোয়ালরা ব্যাংকগুলোকে খেয়ে ঝাঁঝরা করে দিয়েছিল, শূন্য করে দিয়েছিল। অনেকগুলো ব্যাংক বন্ধের উপক্রম হয়ে গিয়েছিল। তার মধ্য দিয়ে সরকারের পতন, নতুন সরকার আসা, আরো একটা ধাক্কা। সেই সময়ে এসে একটা অস্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থাকে যতটা ফাংশনাল করার চেষ্টা ইনি করেছেন, আমি মনে করি ইনি প্রশংসার দাবি রাখে। ডক্টর ইউনূসের ১.৫ বছরের আমলে যেই উপদেষ্টারা, গভর্নররা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যা করেছে, তার মধ্যে কেউ যদি প্রশংসার দাবি রাখে, আমি মনে করি এই ব্যক্তি প্রশংসার দাবি রাখে। তার যতটা চেষ্টা, আপ্রাণ চেষ্টা তিনি করেছেন অর্থনৈতিক সেক্টরকে স্টেবল করার জন্য। তো ভাঙ্গা ভঙ্গুর দেউলিয়া প্রায় অর্থনৈতিক ব্যবস্থাকে কতটাই বা তিনি পারবেন স্টেবল করতে। যাই হোক, তারপরেও ভাবলাম তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ, তাকে মানে সরিয়ে দিবেন, নতুন একজন বসাবেন, বসান রে ভাই। কিন্তু তাকে অপমান কেন করতে হবে? তাকে লাঞ্ছিত কেন করতে হবে? একটা মব কেন ক্রিয়েট করতে হবে? বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না যে মবের কালচার শেষ, অথচ বাংলাদেশ ব্যাংকে মব হচ্ছে। এর চেয়েও ভয়াবহ যে বিষয়টি, তা হলো অর্থমন্ত্রী বলছেন এই বিষয়ে কিছুই বলার নেই তার। অনেকগুলো প্রশ্ন করা হয়েছে বিদায়ী গভর্নরকে নিয়ে এবং নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়ে। তিনি বারবার বলছেন আমার কিছুই বলার নেই, আমার কিছুই বলার নেই, নো কমেন্টস। কল্পনা করতে পারেন একটা রাষ্ট্রের অর্থনৈতিক সেক্টর দেখার যে দুটো অন্যতম শক্তি, একটা বাংলাদেশ ব্যাংক আর একটা অর্থ মন্ত্রণালয়। তার মানে বিএনপির সরকার অর্থমন্ত্রীর সাথে কোনো যোগাযোগ না করে, তার মতামত না নিয়েই কি এই একে বসিয়ে দিয়েছে, গভর্নরকে বসিয়ে দিয়েছে? তিনি কিছুই জানেন না? তাহলে বিএনপির মানে এই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তগুলো নেয় কারা? এর পূর্বেও দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা খলিলুর রহমানকে বসানো হয়েছে, কেউ কিছু জানে না। বিএনপির মধ্য থেকেও তারা মানে অবাক যে এটা কেন হচ্ছে, কেউ জানে না। তাহলে সেই সময়ে ধরা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বসিয়েছে তারেক রহমান, তো এখন কি গভর্নরও তারেক রহমান বসাচ্ছে? আচ্ছা, তারেক রহমান যদি এটি বসিয়ে থাকে, তিনি অর্থনীতি বুঝেন? অর্থনীতি সম্পর্কে, এই রাষ্ট্রের অর্থ ব্যবস্থাকে চালানোর জন্য যথেষ্ট জ্ঞান তারেক রহমানের আছে? আমার সন্দেহ আছে এই বিষয়ে। তাছাড়া আরেকটা বিষয় হলো গুড গভর্নেন্স বা সুশাসন যে টার্মটা আমরা বলি, তার জন্য অন্যতম শর্ত হলো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। তো বিএনপির মধ্যে তো আমার মনে হয় জবাবদিহিতার ঘাটতি রয়েছে। অর্থমন্ত্রী জানে না গভর্নর কে হচ্ছে, বিএনপির অনেক নেতারা জানে না যে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে হচ্ছে। তার মানে অ্যাকাউন্টেবিলিটিটা নেই, তো গুড গভর্নেন্স কোথা থেকে আসবে? এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখেছি আব্দুল আউয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাহ, হাততালি দেওয়ার মতো, প্রশংসা করার মতো। ১,০০০ কোটি টাকা আব্দুল আউয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংকে দেওয়া হচ্ছে, বা এই ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে যারা রয়েছে, এর মধ্যে আরো বিএনপির কয়েকজন নেতা রয়েছে যতটুকু জেনেছি। তো তারা বাংলাদেশ ব্যাংক থেকে ১,০০০ কোটি টাকা বাগিয়ে নিচ্ছে। তো এই যে অভিযোগ দেওয়া হলো মনসুর সাহেবের বিরুদ্ধে যে তিনি আলোর মুখ দেখাতে পারেননি সম্মিলিত ইসলামী ব্যাংকগুলোকে, কারণ এই ব্যাংকগুলোকে টাকা দেয়া হয়েছিল নতুন করে যাতে সচল রাখা যায়। তো তখন কোন ব্যাংককে কত টাকা দেওয়া হয়েছিল চলুন একটু দেখি তো আমরা। এই যে ন্যাশনাল ব্যাংক, তখন ৪,০০০ কোটি টাকা তাকে দেওয়া হয়নি। এরপরে সোশ্যাল ইসলামী ব্যাংকে ৪,০০০ কোটি টাকা দেওয়া হয়নি, ইউনিয়ন ব্যাংকে ২,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ২,০০০ কোটি টাকা টাকা তো দেওয়া হয়েছিল। তাহলে অন্যান্য সবগুলো ব্যাংকই তো দাঁড়াতে পারেনি, অবস্থা এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে, মানে এটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তো সবগুলোরে বাদ দিয়ে হুট করে ন্যাশনাল ব্যাংকেই নতুন করে ১,০০০ কোটি টাকা দিতে হবে কেন? তার মানে বিএনপির সরকারের মধ্যে ব্যাংকগুলোকে চুষে খাওয়ার জন্য নতুন নতুন দরবেশ বাবা আর রাঘব বোয়াল তৈরি হয়েছে আওয়ামী লীগ আমলের মতো। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, আমরা যদি বিএনপি সরকারের শর্ট একটা সামারি করি, যে যত এমপি রয়েছে তাদের প্রায় 50% মতো ঋণ খেলাপি বা লোন রয়েছে তাদের এগেনস্টে। আবার মন্ত্রী পরিষদ যে গঠিত হয়েছে সেখানেও প্রায় ৬০ থেকে ৬২% মতো এই ঋণ খেলাপি বা ঋণ রয়েছে তাদের এগেনস্টে, এবং তারা ব্যবসায়ী। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তারা বানিয়েছে ওই সেম ক্যারেক্টারের, ব্যবসায়ী এবং ঋণ খেলাপি। তার মানে একটা ইন্টার কানেকশন খুঁজে পাচ্ছেন, মানে চোরে চোরে মাসতুতো ভাই। আমি মনে করি বিএনপি
মানে তার সূচনা লগ্নেই বড় ধরনের একটা ভুল ডিসিশন নিয়েছে, এই গভর্নর পদের মতো একটা সেন্সিটিভ জায়গায় একজন অদক্ষ, আনাড়ি এবং অযোগ্য ব্যক্তিকে বসিয়ে। এখন পর্যন্ত তার যোগ্যতা দেখে, যোগ্যতা বিবেচনায় আমার কাছে এই পদের জন্য তাকে অযোগ্য এবং আনাড়ি মনে হচ্ছে। এর হাত ধরে যদি অর্থনৈতিক ব্যবস্থা, কারণ অর্থনৈতিক ব্যবস্থাটা দেশের এখন ভালো না, তলানিতে আছে, অস্থিতিশীল অবস্থায় আছে, এখান থেকে এই এই ব্যক্তি যদি পুনরুদ্ধার না করতে পারে, অর্থনৈতিক অবস্থা যদি আরো শোচনীয় পর্যায়ে যায়, তাহলে বিএনপি সরকারেরও শোচনীয় পর্যায়ে হতে পারে বলে আমার মনে হয়। আর বিএনপি এমনই একটা চরম এবং মারাত্মক ভুল করলো তার সূচনা লগ্নে বা এই সরকারের চলার পথে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।